তাহলে ওকে কেন অভিযোগ করছো? আচ্ছা রণ, তুমি কি বলো তো, শুধু চেঞ্জটা আনলেই হতো, আবার সঙ্গে করে বই বই খাবার এনেছো কেন? এখানে কি খাবার খাওয়া যায় বলো তো? রনু, রাত তো এখানে রূপকথাও যেমন জেগেছে, ইমনও জেগেছে। তুই রূপকথার জন্য খাবার আনলি, ইমনের জন্য আনলি না তো? পল্লবী, তুমি এত চিন্তা করছো কেন? এখানে তো ক্যান্টিন আছে। আমি তো ক্যান্টিনের খাবারই খাবো, বাইরের খাবার কেন খাবো আমি? আমি তো এখানে সাবসিডাইজড রেটই পাই। সেটা তো তোমার ব্যাপার ইমন, কিন্তু যে এনেছে তার এইটুকু বিবেকবোধ নেই? হ্যাঁ, সে আবার অন্যের ইরেসপন্সিবিলিটি নিয়ে কথা বলে। অকারণ আদিক্ষেতা আমি কখনো পছন্দ করি না পল্লবী। ওর এখানে ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থা আছে বলে আমি ওর জন্য খাবার আনিনি। আচ্ছা কি আশ্চর্য বলো তো, যা খাবার আছে নিশ্চয়ই আমরা শেয়ার করে খেতে পারবো, কোনো অসুবিধাই হবে না। তুমি খাবে ইমন? নো থ্যাংক ইউ, আমার খাওয়া হয়ে গেছে। ও তাই বলো, তোমার খাওয়া হয়ে গেছে। তুমি যখন খেলে তখন তো ক্যান্টিনে আমাকেও ডেকে নিতে পারতে, একসঙ্গে বসে না আমরা ওই খাবারটাই খেতাম। তুমি যদি আগে থেকে ইনফর্ম করে দিতে তাহলে শুধু শুধু রনকে খাবারটা আনতে হতো না। একসঙ্গে যখন কোনো কাজই হয় না, তখন এই কাজটাও যে হবে সেটা আমি আগে থেকে কি করে জানবো বলো? তাই ডাকি। আর তাছাড়া তোমায় যদি আমি ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াতাম, তাহলে তোমার বন্ধু যে তোমার জন্য আলাদা করে খাবার এনেছে সেই সুযোগটা কি পেত? মাঝে মাঝে তো অন্য কাউকে সুযোগ দেওয়ার ব্যবস্থাটাও করে দিতে হয়, তাই না? বাবা, কাল তুমি তাহলে বাড়ি যাচ্ছ? বাবা কিছুদিন এখন এখানেই থাকবে। পেশেন্ট ভালো হয়ে গেলে একটা বেড শুধু শুধু অকুপাই করে রাখা একটা ক্রিমিনাল অফেন্সের মতো, সেটা কেউ করে না। আর আমার পরিবারের কাছেও এটা কাম্য নয়। ছাড়ো তো, তোমার পরিবার বলে বড়াই করো না। আমি যখন বাবাকে এই হসপিটালে ভর্তি করেছি, আমি যখন সই করেছি, তখন আমার পরিবার তো বলবে, আর শুধু পরিবার নয়, আমার দায়িত্বও বলবে। কাল যাতে এই বেডটা ফাঁকা হয়ে যায় আর অন্য একজন এমার্জেন্সি পেশেন্টের জন্য যাতে এই বেডটা অ্যালটেড থাকে, সেটা একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমার দেখাটা কর্তব্য। আর এটা তোমার ইগোর থেকে আমার কাছে অনেক বড়। কালই বাবা বাড়ি যাবে। আর বাড়ি গিয়ে যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে সেই দায়িত্বটা নেবে কে? তুমি ইমন? তুমি তো মুখে বলেই খালাস, তারপর যখন আসলে দায়িত্ব নেওয়ার সময় আসবে তখন যে তুমি দায়িত্বটা ঠিক করে নিতে পারো না, সেটা তো প্রমাণ হয়েই গেছে। তাহলে প্রমাণ তো আরো অনেক কিছুই হয়েছে রূপকথা দিয়ে। সব প্রমাণ কি সারা জীবন ধরে ধরে রাখা চলে? দেখো, যদি সত্যি কমপ্লিকেশনস থাকতো তাহলে কিন্তু ডাক্তাররা এত ইজিলি ছেড়ে দিতেন না। তারা যখন সবাই মিলে ডিসিশন নিয়েছেন, আমার তো মনে হয় তাদের নেওয়া ডিসিশনটা আমাদের সকলের অনার করা উচিত। মেজকা, মেজকা, কাল তুমি বাড়ি যাচ্ছ। তুমি দেখো না, আমি আর ইমন কেমন সারাদিন ধরে তোমার সেবা করে তোমাকে একদম ঝটপট চাঙ্গা করে তুলবো। আচ্ছা, বাড়িতে যে পুজো হবে সে খেয়াল আছে? পুজোর আগেই তোমাকে যদি না চাঙ্গা করে তুলতে পেরেছি, দেখো তুমি। আমার কথা না মেনে যদি কালকে বাবাকে বাড়ি নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আমার জীবনে কোন ফলটা ভালো হয়েছে বলো তো? কোনোটাই হয়নি, এটাও হবে না। তাই বলে একটা মানুষ যে বাড়িতে থাকলে ভালো থাকবে, তাকে শুধু শুধু আমি হাসপাতালে রাখতে পারবো না। আর অন্য একটা মানুষকে আমি হাসপাতালে ভর্তি হওয়া থেকে বঞ্চিত করতে পারবো না। সব থেকে বড় কথা, আগে বাবাকে জিজ্ঞেস করতে হবে বাবা কি চায়। বাবা, তুমি বলো, তুমি কি চাও? এটা নিয়ে এত কথা হচ্ছে কেন আমি সেটাই তো বুঝতে পারছি না। আমি তো বলিনি আমি বাড়ি যাব না।
তাছাড়া ডাক্তাররা যখন বলে দিয়েছে আমি বাড়ি যেতে পারি, তখন আমি নিশ্চয়ই যাব। তাছাড়া বলি আর ইমনের উপর আমার যথেষ্ট ভরসা আছে। আমি জানি ওরা দুজনে মিলে আমার যত্ন করলে আমি আবার আগের মতো চাঙ্গা হয়ে উঠবো। মেজকি, মেজকি, শোন শোন শোন, নে আমি ঠাকুর জন্য পুজো দিয়ে পেশাদে এনেছি, সে বাড়ি ফিরলে তাকে দিবি, নে ধর ধর। দিদি, চিরকাল তো তুমি দিয়েছো, আজ আমাকে দিতে বলছো কেন? চিরকাল আমি দিয়েছি ঠিকই, কিন্তু তোর স্বামী তো এর আগে এমন ধারা অসুখ করেনি, কয়ে প্রথমবার। তাই এই সময় স্ত্রীর মনের অবস্থা কি হয় তুই কি ভেবেছিস আমি জানিনি কো? নে ধর দিকে নিয়ে তুই দিবি, তুই দিবি। দিদি, তুমি দিলে সেও তো আমারই দেওয়া হলো না। দেখো, তুমি যে এই যে সকালবেলায় এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে এসেছো, তার দাম কিছু নেই? আমি দিলেই বুঝি আমার দেওয়া হবে? সেও তো আসলে তোমারই দেওয়া না দিদি। তুমি সম্মানে বড়, সম্পর্কে বড়। তুমি যদি দাও তাহলেই সবার দেওয়া হয়। তুমি দাও দিদি, আমি বলছি। তুই ধরবি কি না? ধর ধর, নে ধর। দেখো দিদি, হয়তো অনেক সময় অনেক ছোট বড় কথা বলে ফেলেছি আমি, পরিস্থিতির চাপে পড়েই হয়তো বলেছি, কিন্তু সেসব কথা মনে রেখে আজ তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। আমি বলছি দিদি, তুমি দাও, আমার ভালো লাগবে। সে যে ভালো হয়ে বাড়ি ফিরে আসছে এই অনেক। তোর ভাসুরকে তো আমি বাড়ি ফিরিয়ে আনতে পারলাম নি, সে অসময়ে অকালে চলে গেল। হাতে ডালপালা নিয়ে আমি বেঁচে আছি, তা বাড়িতে আমি বাস করছি। সে যা চেয়েছিল, যাদের সঙ্গে আমি থাকি, তাদের সঙ্গে আছি, তাদের মধ্যে যদি কারো কিছু হয়ে যায় আমি কি নিয়ে বেঁচে থাকবো বলতে কিনে? ঠাকুরের অশেষ কৃপা, আজ মানুষটা ভালো ভালো বাড়িতে ফিরে আসছে। আর দেখো দিদি, রণর এমন অগ্নিমূর্তি, কোথায় মানুষটা বাড়ি ফিরে আসছে হাসি মুখে থাকবি তা না। এ কথা তুই বলিস নি রে মেজকি। হ্যাঁ, যথেষ্ট অন্যায় করেছে এমন। রণ সব কথা যদি সে অমান্য করে তাহলে কি করে চলবে? যা হওয়ারটা তো হয়ে গেছে দিদি, সেসব নিয়ে আর রাগ করো না। দেখো, আমি একটা কথা বলি, আমরাও তো কেউ তখন বাড়িতে ছিলাম না, বলো না? আমিও ইমনের উপর অসন্তুষ্ট হয়েছি, রাগ করেছি ওর উপর, কিন্তু মানুষটা যখন ভালোই ভালোই বাড়িতে ফিরেই আসছে, তখন আবার এইসব নিয়ে যুদ্ধ করার কি দরকার দিদি? শোন মেজকি, হাজার হোক রণ তার স্বামী, সব ব্যাপারে সে মদ খাটাবে, কোনো কথা শুনবে না, এ কেমন ধারা রে? কিন্তু দিদি, আরেকটা কথা, তোমার দেওর তিনি কি আর বাড়িতে ফিরে আসতে চাননি? তার যদি হাসপাতালে থাকার এতই দরকার থাকতো, তাহলে ডাক্তারবাবু কি তাকে ছেড়ে দিতেন বলো তো? আমি বলি কি, এই সমস্ত ব্যাপার নিয়ে তুমি আর ইমনকে বকাবকি করো না দিদি। মেয়েটা দুদিন হলো বাড়িতেও আসেনি, কোথায় কি খেয়েছে তাও তো আমরা জানি না কেউ। ওই এক জামা কাপড়ই রয়ে গেছে বোধহয়। না, এই বাড়ি থেকে তার জন্য কেউ অন্য কোনো পোশাক নিয়ে গেছে কিনা আমি বলতে পারবো না, আমি তাও জানি না। আসলে আমার মাথাটা এত গরম ছিল, আমি ওসব দিকে মন দিতে পারিনি।
তাহলে বাবা তুমি আমার কথা রাখলে না, শেষে বাড়ি ফিরে এলে, এবং সেটা শুধু ইমন বলেছে বলে তো? কেউ বললো বলেই আমি চলে আসিনি রে বাবা, আমি নিজের ইচ্ছেতেই এসেছি। আমার শরীর ভালো আছে, ডাক্তার ছেড়ে দিয়েছে, চলে এসেছি। আমি খবর পেয়েছি বাবা, ডক্টর তোমাকে আজও ছাড়তো না যদি না ইমন রিকোয়েস্ট করতো। মেয়েটাকে তোমরা সেদিন থেকে অনেক কথা বলছো, আমি শুনছি। আর না, কুসুম দোলা কুসুম দোলা